সমুদ্রের মাঝখানে একটা সময় আছে যখন বাতাসও কথা বলে না, ঢেউও থেমে যায়, আর পৃথিবী যেন নিজের শ্বাস ধরে রাখে। সেই নীরবতার ভেতর একটা জাহাজ ভাসছে, একাকী, ধীরে, খুব ধীরে, যেন কেউ তাকে পথ দেখাতে পারছে না, আবার কেউ তাকে থামাতেও পারছে না। পাল আছে, দড়ি আছে, হুইল ঘর ঠিকঠাক, ঘড়ির কাঁটা তখনও ঝুলছে ডেকে, কিন্তু মানুষ নেই, একটাও না। সিগন্যাল নেই, লড়াইয়ের চিহ্ন নেই, রক্ত নেই, হট্টগোল নেই। শুধু প্রশ্ন, জাহাজটা ভাসছে কার জন্য? আর বাকি সবাই গেল কোথায়? 1872 সালের ডিসেম্বরের সেই সকালে একদল নাবিক দূর থেকে এই জাহাজটাকে প্রথম দেখে। তারা বুঝতে পারেনি ওদের সামনে ভেসে আসছে শুধু একটা জাহাজ নয়, বরং ইতিহাসের সবচেয়ে আশ্চর্যজনক রহস্যগুলোর একটি। এক জাহাজ যে কখনো ডোবেনি, তবু যার ভেতর সবাই হারিয়ে গেছে। এর নাম ম্যারি সেলেস্ট। আমি সৃষ্টি, আপনি শুনছেন অলৌকিক। এখানে আমরা নিয়ে আসি সেই ঘটনাগুলো যার ব্যাখ্যা মানুষের কাছে এখনো পর্যন্ত রহস্যে ঘেরা, যেগুলোর উত্তর নেই, তবু যেগুলো শুনতে শুনতে মানুষের বুকের ভেতর এক অদ্ভুত ঠান্ডা ঢেউ বয়ে যায়। আজকের এপিসোড, দ্য গোস্ট শিপ অফ দ্য আটলান্টিক, দ্য মিস্ট্রি অফ মেরি সেলেস্ট। একটা জাহাজ, 10 জন মানুষ, আর এমন এক অদৃশ্য ঘটনা যেখানে সমুদ্র সব কিছু ফিরিয়ে দিয়েছে, শুধু মানুষ ছাড়া। ম্যারি সেলেস্টের ভেতরে যা পাওয়া গিয়েছিল তা একই সঙ্গে ভয়ঙ্কর আর বিভ্রান্তিকর। জাহাজ ভাসছে ঠিকঠাক, পাল টান টান, দড়ি বাঁধা। ক্যাপ্টেনের কেবিনে কাপড় গোছানো আছে, টেবিলে কাচের বয়ামে খাবার, বিছানায় শিশুর কম্বল, আর লগবুকে লেখা শেষ লাইন, মহাসাগরের কোনো এক শান্ত সকাল। কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই, না কোনো লড়াইয়ের দাগ, না রক্ত, না কোনো সংগ্রামের ফুটপ্রিন্ট বা প্যানিকের ছাপ। সব কিছুই খুব স্বাভাবিক, এতটাই স্বাভাবিক যে সেটাই অস্বাভাবিক। ক্যাপ্টেন ব্রিগস ছিলেন পারিবারিক মানুষ। তার স্ত্রী আর ছোট মেয়ে সোফিয়া, দুজনই ছিল এই যাত্রায়। একজন মানুষ হয়তো নিজের ক্রুকে ত্যাগ করতে পারে, কিন্তু তার নিজের স্ত্রী কন্যাকে? তাহলে প্রশ্ন শুধু একটা নয়, একাধিক। সব একসাথে মাথার ভেতর ঘুরতে থাকে। সবাই গেল কোথায়, কিভাবে, কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, তারা কি নিজেরাই জাহাজ ছেড়েছিল, নাকি কিছু তাদের ছাড়তে বাধ্য করেছিল? এটাই ম্যারি সেলেস্টের শুরু, এবং আমরা এখন নামছি সেই অন্ধকারের ভেতর, যেখানে এক একটা দরজা খুললে পাওয়া যায় আরো আরো গভীর অন্ধকার। আমরা প্রথমে একটু ঘুরে আসি সেই সময়টা থেকে। 1872 সাল। পৃথিবী তখন খুব আলাদা, মানুষ তখনও উড়তে জানে না। যোগাযোগ মানে তখন তারের ভেতর দিয়ে শব্দের যাত্রা। আর সমুদ্র তখন পৃথিবীর সবচেয়ে বড় অনিশ্চয়তা। আজকের মতো জিপিএস নেই, রেডিও নেই, ডিজিটাল ম্যাপ নেই। একটা ভুল দিক আর আপনি চলে যাবেন এমন দূরে যেখান থেকে আপনাকে আর কেউ খুঁজে পাবে না। সমুদ্র তখন এক বড় নীল রুমাল, তারই ওপর ছড়ানো হাজারো গোপন নাম, হারিয়ে যাওয়া মানুষ এবং অনন্ত গল্প। সেই সময় মার্চেন্ট শিপিং ছিল পৃথিবীর হৃদকম্পন। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সব মহাদেশের জীবন রক্ত প্রবাহিত হতো এই জাহাজগুলোর বোঝায়। আর এই ব্যবসার সবচেয়ে
বিপজ্জনক কার্গোগুলোর একটি ছিল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল। এর জন্য দরকার হতো বিশেষ প্যাকেজিং, বিশেষ ক্রু ডিসিপ্লিন আর বিশেষ ভাগ্য। কারণ সামান্য লিক মানেই পুরো জাহাজ কয়েক মুহূর্তে আগুনের ফুলকি হয়ে যেত। বিস্ফোরণ নয়, কিন্তু প্রেসার ব্লাস্ট, যেটা কাঠের দেয়ালে শুধু ধূপ করে শব্দ করবে আর ক্যাপ্টেনের বুকের ভেতর স্রেফ ভয় ঢুকিয়ে দেবে। জাহাজে থাকা মানে একটা ছোট শহরে থাকা। দিনরাত সবসময় বাতাসের শব্দ, নোনা গন্ধে ভরা বাতাস, দড়ির শোঁ শোঁ শব্দ আর কাঠের গায়ে সমুদ্রের ঢেউয়ের আঘাত। নাইট ওয়াচ, একজন মানুষ দাঁড়িয়ে থাকে পুরো অন্ধকারে, শুধু জ্বলে ওঠা আকাশের এক টুকরো তারা অথবা চাঁদ, না থাকলে পৃথিবী থেকে আলাদা হয়ে যাওয়া একটা কালো গহ্বর। এটাই ক্রুয়ের জীবন, কঠিন, ডিসিপ্লিন এবং বিপদের ওপর দাঁড়িয়ে থাকা। ঝড় এলে পুরো জাহাজ কেঁপে ওঠে, পায়ের নিচের কাঠ দুলে ওঠে। ঢেউয়ের আকার কেমন হতে পারে জানেন? 20 ফুট, 30 ফুট, 50 ফুট পর্যন্ত উঠতে পারে। এটা শুধু জল নয়, এটা একটা মুভিং ওয়াল, যা গায়ে পড়লে মানুষ নয়, শুধু যে কোনো প্রাণীকে অদৃশ্য করে ফেলতে পারে। ব্রিগস ছিলেন নাবিক পরিবারের সন্তান। অনেক বছর ধরে সমুদ্রের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। সমুদ্র তাকে ভয় দেখায়, কিন্তু সম্মানও দেয়। আর তিনি ছিলেন কঠোর, সৎ, ডিসিপ্লিন মানুষ। তিনি মদ পান করতেন না, ক্রুয়ের প্রতি ন্যায়পরায়ণ ছিলেন এবং নিজের নিরাপত্তার সিদ্ধান্ত নিয়ে কখনো খেলতেন না। তিনি যদি জাহাজ ফেলে কোথাও যান, তার পেছনে স্ট্রং কোনো কারণ অবশ্যই আছে। আর এই যাত্রায় তার সঙ্গী ছিল তার স্ত্রী সারা এবং 7 বছরের মেয়ে সোফিয়া। এই ফ্যাক্টটাই ম্যারি সেলেস্টের রহস্যকে দ্বিগুণ গভীর করে তোলে। ক্যাপ্টেন নিজের পরিবারকে ঝুঁকিতে ফেলে কোনো কোয়েশ্চেনেবল ডিসিশন নেবেন, এটা ভাবাটাই অস্বাভাবিক। 7 নভেম্বর 1872 জাহাজ নিউ ইয়র্ক হারবার ছাড়ে। কার্গো 1701 ব্যারেল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল। ডেস্টিনেশন জেনোয়া, ইতালি। যাত্রার শুরু ছিল শান্ত, আকাশ পরিষ্কার, বাতাস শান্ত, লগবুক নিশ্চিত করছে সব ঠিকঠাক চলছিল। 5 দিন পর আবহাওয়া খারাপ হয়ে আসে। ঝড়ো বাতাস, অস্বাভাবিক ঢেউ আর গভীর সমুদ্র। লগবুকে ইঙ্গিত আছে জাহাজ কোর্স ড্রিফট করছিল আর হোল্ডে সামান্য পানি ঢুকেছিল। 25 নভেম্বর লেখা শেষ লাইন, শান্তির আভাস নেই। এরপর আর কোনো শব্দ নেই, কোনো বর্ণনা নেই, কোনো ক্লু নেই, জাস্ট নাথিং। এই নীরবতা, এই হঠাৎ একটা গ্যাপ, সমস্ত রহস্য এখানেই জন্ম নেয়। সালে অ্যাজোর্সের কাছে আটলান্টিকের অংশটাকে নাবিকরা বলতো দ্য কোয়াইট বেল্ট। এ নামটা সুন্দর মনে হলেও এটা খুব বিপজ্জনক জায়গা। কেন? সেখানে ঢেউ হঠাৎ থেমে যায়, বাতাস অদ্ভুত নীরব হয়ে যায়, মাঝে মাঝে খুব ঘন কুয়াশা নেমে আসে, আর অদ্ভুত ঢেউ জাহাজকে গন্তব্য থেকে অনেক দূরে টেনে নিতে পারে। ম্যারি সেলেস্টকে ঠিক এখানেই শেষবার স্বাভাবিক দেখা গেছে। এই নীরবতার বেল্টের ভেতরেই জাহাজ এক পর্যায়ে প্রবেশ করে, আর সেখান থেকেই সে একজন মানুষ ছাড়া ফিরে আসে। এই সময়, এই সমুদ্র, এই পৃথিবীর অবস্থায় বুঝিয়ে দেয় কি ঘটতে চলেছে আর কিভাবে একটা জাহাজ একা হয়ে যাবে। 4 ডিসেম্বর 1872 সকালের আলো ঠিক পুরোপুরি ওঠেনি। আকাশে এক ধরনের ধোঁয়াটে রং।
যেন সমুদ্র আর আকাশ একসাথে ঘুম ভাঙাচ্ছে। ক্যানাডিয়ান জাহাজ ডেই গ্রেসিয়া তখন অ্যাজোর্স দ্বীপের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। সব কিছু স্বাভাবিক। হঠাৎ লুকআউট টাওয়ার থেকে একটা গলা শোনা গেল, শিপ এহেড, পোর্ট সাইড, ড্রিফটিং। ক্যাপ্টেন ডেভিড মোরহাউস দ্রুত ডেকে ওঠেন। তিনি চোখ সংকুচিত করে তাকিয়ে দেখলেন দূরে একটা জাহাজ পাল উঠছে, কিন্তু গতিবেগ নেই। রাডার সোজা, কোনো ডিস্ট্রেস সিগন্যাল নেই। তবু কিছু একটা অস্বাভাবিক। সেটাই মেরি সেলেস্ট, একটা জাহাজ যাকে তিনি ভালোই চিনতেন, কারণ এর ক্যাপ্টেন ছিলেন তার বন্ধু বেঞ্জামিন ব্রিগস। কিন্তু এই মুহূর্তটায় জাহাজ যেন চেনা অচেনা দুয়ের মিশ্রণ। এটা চলছে, কিন্তু চলছে না। ক্যাপ্টেন মোরহাউস টেলিস্কোপ তুলে চোখ রাখলেন। দেখলেন পাল কেমন যেন হাফ সেট হাফ লুজ। মাস্তুল ঠিক আছে, কিন্তু দড়ির নড়াচড়া থেমে আছে। জাহাজ ভাসছে নিজের মতো। কোনো ডিরেকশন নেই, যেন শ্বাস আছে কিন্তু প্রাণ নেই। মোরহাউসের বুকের ভেতর তখন একটা চাপা সন্দেহ, মেবি সবাই অসুস্থ, কিংবা হয়তো ঝড়ের আঘাতপ্রাপ্ত, অথবা পাইরেটস। কিন্তু না, কোনো ধোঁয়া নেই, কোনো ড্যামেজ নেই। এটা যেন নিখুঁতভাবে পরিত্যক্ত একটা জাহাজ। তিনি অফিসারদের ডাকলেন, প্রিপেয়ার আ বোর্ডিং পার্টি। ডেকের ওপর অদ্ভুত একটা নীরবতা ছড়িয়ে পড়ল। সাধারণত অন্য কোনো জাহাজকে দেখা মানেই এক্সাইটমেন্ট, কমিউনিকেশন, কিন্তু এখানে শুধু ভয় এবং শূন্যতা। দুজন নাবিক, অলিভার এবং জন রাইট, ছোট একটা নৌকায় উঠে মেরি সেলেস্টের দিকে যেতে লাগলো। পানি শান্ত, কিন্তু বাতাসে অদ্ভুত একটা ভারী অনুভূতি। জাহাজের কাছে পৌঁছে তারা দেখল লাইফ বোট নেই। ডকের রেলিংয়ে খালি দড়ির দাগ, যেন কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। তারা মেরি সেলেস্টের পাশে ধাক্কা দেয়। হালের শব্দ হয় ধপধপ, কিন্তু ভেতরে কোনো প্রতিধ্বনি নেই। ঠিক যেন মৃত্যুর নীরবতা। অলিভার প্রথমে ওপরে ওঠে। তার জুতার শব্দ বাঁকা কাঠের ডেকে পড়ে টক টক করে আওয়াজ হয়, কিন্তু কেউ প্রতিক্রিয়া দেখায় না। এক জাহাজে 10 জন মানুষ থাকা মানেই শব্দ, হাসি, কথা, হাঁটা, কাজ, কিন্তু এখানে নীরবতা এত ঘন যেন কেউ তাকে স্পর্শ করলেই ভেঙে যাবে। অলিভার ডেকে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল, সামথিং ইজ ভেরি রং। এভাবেই মেরি সেলেস্টের রহস্যের প্রথম দরজাটা খুলে গেল। কেউ নেই, কেউ উঠছে না, কিন্তু জাহাজ ঠিকই শ্বাস নিচ্ছে। মেরি সেলেস্টের পাশে ছোট নৌকাটা এসে থামল। পানি পুরোপুরি শান্ত। শান্তির ভেতর একটা অদ্ভুত ভার, যেন সমুদ্র নিজেই নিঃশ্বাস আটকে রেখেছে। অলিভার জাহাজের দড়ি ধরল। কাঠটা ঠান্ডা, স্যাঁতস্যাঁতে। সে ওপরে উঠল। হাত থেকে ফিস ফিসিয়ে শব্দ, কিন্তু ভেতরে কেউ নড়ল না। অস্বস্তিকর নীরবতা, যে নীরবতা সমুদ্রেও স্বাভাবিক না। কোনো ক্রু মেম্বার নয়, কোনো কণ্ঠ নয়, কোনো অ্যাক্টিভিটি নয়। ডেকটা যেন পরিত্যক্ত নয়, ডেকটা যেন বরফ হয়ে গেছে। দড়িগুলো জায়গায় আছে, সেলগুলো আংশিক বাঁধা, মাস্তুল উঁচু হয়ে দাঁড়িয়ে, সব কিছু পারফেক্ট, শুধু মানুষ নেই। অলিভার চারপাশে তাকায়। জাহাজের হুইল আনলক অবস্থায়, কম্পাস বক্স ফাঁকা, লাইফ বোট খালি। কিন্তু তড়ির দাগ বলছে কিছু একটা তড়ি ঘড়ি করে তোলা হয়েছিল। জন রাইট ওপরে উঠে আসে। সে কপাল মুছে বলে, লুকস লাইক দ্য লেফট ইন এ হারি, বাট হোয়াই? ওরা দুজন ধীরে ধীরে ডেকের সামনে এগোতে থাকে। দরজাগুলো খোলা, হাওয়ার সাথে ক্রমাগত কেঁপে ওঠে।
ওরা প্রথমে ক্যাপ্টেনের কেবিনের সামনে দাঁড়ায়। দরজাটা খোলে, ভেতরে আলো কম, কিন্তু সব কিছু গোছানো। কাপড় সুন্দরভাবে ভাঁজ করা, ক্যাপ্টেনের পাইপ শেলফে, নেভিগেশন ইনস্ট্রুমেন্টস জায়গায়, ডায়েরি টেবিলের ওপর। রাইট ফিসফিস করে বলে, লুকস লাইক হি ওয়াজ প্ল্যানিং দ্য নেক্সট ডে। কিন্তু একটা জিনিস অস্বাভাবিক ছিল, বিছানার চাদরে ভাঁজ আছে, যেন কেউ উঠেছে খুব সকালে, কিন্তু কারো ফেরা হয়নি। তারা এরপর শিপের গ্যালিতে যায়। কুকিং পট নিচে পড়ে আছে, প্লেটগুলো জায়গায়, কিন্তু খাবার নেই। বার্নার যদিও ঠান্ডা, মনে হয় খুব বেশি সময় হয়নি। সব কিছু স্বাভাবিক, এতটাই স্বাভাবিক যে সেটাই অস্বাভাবিক হয়ে ওঠে। এরপর তারা নিচের অংশে নেমে আসে, কার্গো হোল্ডের দিকে। এখানে আরো অদ্ভুত কিছু, ব্যারেলগুলো সব ঠিক মতো আছে, কিন্তু কর্ক লুজ। স্ট্রং অ্যালকোহল স্মেল ভেসে আসে। অলিভার নাক কুঁচকে বলে, স্মেলস লাইক ভেপার্স ওয়ার বিল্ডিং আপ। কিন্তু বিস্ফোরণের কোনো তাগ নেই, আগুন নেই, কিছুই নেই। হঠাৎ রাইটস চুপ হয়ে দাঁড়ায়, তার চোখ ঘোরে চারদিক। লিসেন, এটা শুধু নীরবতা নয়, এই নীরবতার ভেতরে একটা প্রেজেন্স নেই, আছে শুধু শূন্যতা। ওরা দুজন ডেকে ফিরে আসে। দূরে ডে গ্রেশিয়ার নাবিকরা তাকিয়ে আছে, চোখে আতঙ্ক। অলিভার ধীরে বলে, দেয়ারস নো ওয়ান হিয়ার, নো সাইন অফ স্ট্রাগল, দে জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড। এভাবে ম্যারি সেলেস্টের রহস্য সম্পূর্ণরূপে খুলে পড়ে প্রথমবার। একটা জাহাজ যা পুরোপুরি ঠিকঠাক, কিন্তু মানুষ যেন বাতাসে মিলিয়ে গেছে। ম্যারি সেলেস্টের ডেকে তারা প্রথম যে জিনিসগুলো খুঁজে পেল, সেগুলোই মিস্ট্রিকে আরো গভীর করে তোলে। কারণ এখানে যা ছিল তা প্রায় অতিরিক্ত স্বাভাবিক, আর যা ছিল না তা অস্বাভাবিকভাবে অনুপস্থিত। শুধু হুকগুলো খালি হুক, মানে লাইফ বোট জোর করে খুলে নেওয়া হয়নি, নিজেরা খুলেছে, নিজেরা নেমেছে, কিন্তু তাড়াহুড়া করে। রেলিংয়ে দড়ির দাগ পাওয়া গেছে, যা বলে দেয় লাইফ বোটগুলো রশি দিয়ে বাঁধা ছিল এবং কোনো এক সময় ছিঁড়ে গেছে। ওই একটা ক্লুই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন তোলে, ওরা কি অল্প সময়ের জন্যই নেমেছিল? ক্যাপ্টেন ব্রিক্সের ক্যাবিনে কাপড় গোছানো, চশমা, চোখ মোছা কাপড়ের সঙ্গে। নেভিগেশন টুলগুলো সব ঠিকঠাক, আর বেডের সামনে ডিপ্রেশন, মানে কেউ শুয়েছিল, কিন্তু খুব বেশি আগে নয়। সবকিছু এত পারফেক্ট যেন ক্যাপ্টেন আবার ফিরে এসে এগুলো ব্যবহার করবেন, কিন্তু তিনি ফিরলেন না। ক্রুয়ের বাঙ্কগুলো সাধারণত বিশৃঙ্খল, কাপড়, যন্ত্রপাতি, দড়ি, পানির ব্যারেল, কিন্তু এখানে সবকিছু ঠিকঠাক। কেউ হুড়োহুড়ি করলে এভাবেও থাকে না, কেউ আক্রমণ করলে এভাবে থাকে না। এটা এমনই যেন সবাই উঠে গেছে, আর ফিরে আসার কথা ছিল। কুকিং পটে কোনো খাবার নেই, কিন্তু তা সম্প্রতি পরিষ্কার করা। ব্রেকফাস্ট প্রস্তুত ছিল বলে মনে হয়, কিন্তু রান্না হয়নি। এটা অনেক ইনভেস্টিগেটর বলেছেন তারা মিড মর্নিংয়ে এই জাহাজ ছেড়েছে, এবং অর্ধেক প্রিপারেশনে। হোল্ডে গিয়ে পাওয়া গেল সব ব্যারেল ঠিক আছে, কিন্তু কর্ক ঢিলা, আর একটা শার্প বার্নিং স্মেল। এটাতেই সাসপেন্স চরমে ওঠে, কারণ ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল ভ্যাপার মুহূর্তে স্মল প্রেশার এক্সপ্লোশন ঘটাতে পারে, কিন্তু জাহাজে আগুন লাগেনি, কোনো ব্ল্যাক মার্কস নেই, কোথাও কোনো চিহ্ন নেই ব্লাস্ট হওয়ার। কিন্তু হয়তো ব্লাস্টের ভয় পেয়েছিল তারা। এই থিওরি পরবর্তীতে আদালত ও গবেষণায় সেন্ট্রাল হয়ে যায়। শিপের ক্রোনোমিটার, সেক্সট্যান্ট এবং কিছু নেভিগেশন চার্টস ক্যাপ্টেন তুলে নিয়েছিল। এটা র্যান্ডম প্যানিক নয়,
এটা ক্যালকুলেটেড ইভাকুয়েশন। তারা প্ল্যান করছিল শর্ট ডিস্টেন্স রো করে পরে ফিরে আসবে। কিন্তু কেন ক্যাপ্টেন ব্রিগস ভাবলেন জাহাজ আনসেফ? রেকর্ডে পাওয়া পানির উচ্চতা মাত্র 3 ফুট। মার্চেন্ট সেলার্স জানে এটা জাহাজ ছাড়ার মতো বিপদ না। তাহলে কেন সাবধানী ক্যাপ্টেন ব্রিগস এত ছোট রিস্কে জাহাজ ছেড়ে দিলেন? একটাই কারণ পাওয়া যায়, হয়তোবা অ্যালকোহল ভ্যাপারের ভয়। সবশেষে সবচেয়ে অবিশ্বাস্য সত্যটা হচ্ছে ম্যারি সেলেস্ট ছিল সম্পূর্ণ ফাংশনাল। এটা ডুবন্ত শিপ ছিল না, এটা হাইজ্যাক্ট শিপ ছিল না, এবং এটা বার্নিং শিপও ছিল না। এটা ছিল সব দিক থেকেই পারফেক্টলি স্বাভাবিক একটা শিপ। শুধুমাত্র সবাইকে সে হারিয়ে ফেলেছে। এই অবজারভেশনগুলো শুধু প্রশ্ন না, এগুলো এক একটা পাজল পিস। কিন্তু পাজলটা যত সাজানো হয়, একটা জিনিস বারবার সামনে আসে। তারা খুব দ্রুত জাহাজটা ত্যাগ করেছে এবং তাদের ফিরে আসার ইচ্ছা ছিল, কিন্তু তারা তা পারেনি। একটা সব দিক থেকে ঠিকঠাক জাহাজ, একটা আনটাচড ক্যাবিন, আর কোনো ক্রু নেই। এই তিনটা জিনিস একসাথে দেখলে মানুষের মাথায় প্রথমেই ওঠে কোনো অপরাধ। যেহেতু কোনো এভিডেন্স নেই, সন্দেহের শুরুটা হয় সবচেয়ে সহজ হাইপোথিসিস দিয়ে। প্রথম থিওরিটা হচ্ছে পাইরেসি। আটলান্টিক সেই সময় পাইরেসি আনকমন ছিল না। ভেবে নেওয়া হলো পাইরেটস জাহাজ আক্রমণ করে ক্রিউকে মেরে ফেলেছে অথবা হোস্টেজ করেছে। কিন্তু মেরি সেলেস্টের খুঁজে পাওয়া জিনিসগুলো পাইরেসিকে প্রায় অসম্ভব বানিয়ে দেয়। কোনো স্ট্রাগলের চিহ্ন নেই, কোনো ভাঙা দরজা নেই, কোনো রক্তের চিহ্ন নেই, এবং কোনো দামি জিনিস চুরিও হয়নি বা হারিয়েও যায়নি। ক্যাপ্টেনের ঘরে ঘড়ি, টাকা, জুয়েলারি সব আছে। পাইরেটস হলে এই সব তো আর এখানে পড়ে থাকতো না। আর সবচেয়ে বড় প্রশ্ন, পাইরেটস যদি সবাইকে নিয়ে যায়, তবে জাহাজ ভাসতে দিল কেন? পাইরেটরা কখনো এভিডেন্স রেখে যায় না। এই থিওরিটা স্যালভেজ কোর্ট প্রথমেই বাদ দিল। দ্বিতীয় থিওরি মিউটিনি, ক্রিউ বিদ্রোহ। সাগরে এটা প্রায়ই ঘটত। খারাপ ক্যাপ্টেন হলে ক্রিউ তাকে ফেলে দিত, বা মূল্যবান কার্গো থাকলে লুট করত। কিন্তু মেরি সেলেস্টের ক্ষেত্রে ক্যাপ্টেন ব্রিগস ছিলেন ন্যায়পরায়ণ, সম্মানিত একজন মানুষ। তার বিরুদ্ধে বিদ্রোহের কোনো ইতিহাস নেই। আর যদি একই সঙ্গে ক্যাপ্টেন, তার স্ত্রী, তার ছোট মেয়ে সবাইকে ক্রিউ মেরে ফেলত, তবে কেবিনে কিছু না কিছু ট্রেস থাকতো। একটা দাগ, একটা ভুল, একটা মার্ক, কিছুই নেই। লুট কোথায়? কার্গো ইনট্যাক্ট, কোনো কিছু মিসিং নেই মানুষ ছাড়া। মিউটিনি হওয়া মানে ক্যাওয়াস। এখানে ক্যাওয়াস নেই, এখানে শুধুই নীরবতা। এই থিওরিও দ্রুত বাতিল হয়ে যায়। তৃতীয় থিওরিটা হলো ইন্স্যুরেন্স ফ্রড। এই থিওরি স্যালভেজ কোর্ট গুরুত্ব দিয়ে খতিয়ে দেখেছিল, কারণ যদি জাহাজ অ্যাবান্ডেন্ড হয়ে যায়, পরিকল্পিতভাবে করা হয়, তাহলে এটাকে উদ্ধার করা ডেই গ্রেশিয়ার জন্য লাভ হতে পারে। কিন্তু কোর্ট যা পেল তা ফ্রডের বিপরীত। মেরি সেলেস্ট ছিল ভ্যালুয়েবল শিপ, মালের দাম ছিল অত্যন্ত বেশি। ক্যাপ্টেন ব্রিগস এমন মানুষ নন যে তিনি ফ্রডে যাবেন। ডেই গ্রেশিয়ার ক্যাপ্টেন ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। আর সবচেয়ে বড় প্রমাণ, মিসেস ব্রিগস আর ছোট সোফিয়া অনবোর্ড ছিলেন। কেউ নিজের স্ত্রী কন্যাকে নিয়ে ইন্স্যুরেন্স স্ক্যামে যায় না। হিস্ট্রিক্যাল ইনভেস্টিগেটর বলছে, ইন্স্যুরেন্স ফ্রড ইন দিস কেস ইজ মোরালি অ্যান্ড প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আরেকটা থিওরি বলছিল, হয়তোবা বাইরের কোনো বা কাছের কোনো জাহাজ আক্রমণ করেছিল, কিন্তু জাহাজের ভিতর কোনো ড্যামেজ নেই, ফাইট মার্কস নেই, কেবিনে কোনো ডিস্টারবেন্স নেই। মজার ব্যাপার হলো, কিছু প্লেট, কাপ, কাপড় সবই গোছানো। অ্যাটাক হলে এগুলো কখনো গোছানো থাকে না। কাজেই এটা ইনভেশন সাইট নয়। তো প্রথমত, প্রাথমিকভাবে যে কয়টা বিষয়কে সন্দেহ করা হয়েছিল, পাইরেসি, মিউটিনি, ফ্রড কিংবা ইনভেশন, তিনটি অফিসিয়ালি বা চারটি অফিসিয়ালি ইনভ্যালিড হয়ে যায়। যা থাকে
একটা আরো ঠান্ডা সত্য, তারা নিজেরাই সেখান থেকে চলে গিয়েছিল, কিন্তু কেউ জানে না কেন। এবার আমরা চলে যাব আরো কিছু থিওরিতে, যেগুলোকে আমরা বলতে পারি ন্যাচারাল ফেনোমেনা থিওরিজ। যখন মেরি সেলেস্টে কোনো হুলস্থুল নেই, কোনো আক্রমণের চিহ্ন নেই, কোনো মারামারি নেই, তখন তদন্তকারীরা আরেক দিকেই চোখ ফেরালো, প্রকৃতি। কারণ সমুদ্র, বিশেষ করে আটলান্টিক 1870 সালে মানুষের চেয়ে বেশি আনপ্রেডিক্টেবল। এই জাহাজের ডিসঅ্যাপিয়ারেন্স যদি ক্রাইম না হয়, তবে নেচার তার নীরব আতঙ্কের মধ্যেই উত্তর লুকিয়ে রাখতে পারে। প্রথমেই যেটা ধারণা করা হয়, সি কোয়াক, অর্থাৎ আন্ডার ওয়াটার আর্থকোয়াক। আটলান্টিক সি বেডে নিয়মিত ছোট ছোট ভূমিকম্প হয়। এই কোয়াকগুলো সারফেস জাহাজকে খুব বেশি নড়াতে পারে না, কিন্তু শিপের নিচে থাকা অ্যালকোহল ব্যারেলসে চাপ বাড়াতে পারে। সি কোয়াক হলে জাহাজের ভেতর হঠাৎ ধাতব আওয়াজ, ব্যারেল শিফটিং, টিম্বার গ্রোনিং এরকম শব্দ হয়। এটা ক্যাপ্টেন ব্রিক্সকে ভয় পাইয়ে দিতে পারে, হোল্ডে কি এক্সপ্লোশন হতে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো, সি কোয়াকের কোনো ডেফিনিট প্রুফ নেই লগবুকে। এটা পসিবিলিটি, বাট কোনো কনক্লুসিভ এভিডেন্স পাওয়া যায় না। দ্বিতীয় যে ন্যাচারাল ফেনোমেনাকে সন্দেহ করা হয়, সেটা হতে পারে ওয়াটার স্পাউট। ওয়াটার স্পাউট মানে সমুদ্রের উপর দিয়ে টর্নেডো। এই জিনিস হঠাৎ নেমে আসতে পারে, কেউ বুঝতেও পারবে না। এতে পাল ছিঁড়ে যেতে পারে, মাস্তুল দুলে ওঠে, ডেকে মানুষের পক্ষে দাঁড়ানো অসম্ভব। পানি ঢুকে জাহাজ লিস্টিং দেখাতে পারে। ক্যাপ্টেন ব্রিক্স হয়তো ভেবেছিলেন শিপ ডুবে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, বেটার টু ইভাকুয়েট টেম্পোরারিলি। কিন্তু সমস্যা আবারও, মেরি সেলেস্টে এমন কোনো স্ট্রাকচারাল ড্যামেজ নেই যা ওয়াটার স্পাউট টিপিক্যালি করে। সো পসিবল, বাট নট এনাফ। আরও একটা যে ন্যাচারাল ফেনোমেনা ধারণা করা হয়, সেটা হচ্ছে রগ ওয়েভ, দ্য সাইলেন্ট কিলার। রগ ওয়েভ একটা বিশাল ঢেউ, যা কোনো ওয়ার্নিং ছাড়াই উঠে আসতে পারে। একটা ঢেউ 50 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। এই ওয়েভ লাইফ বোটকে ডিটাচ করে দিতে পারে, ডেকে মানুষকে একেবারে ধুয়ে নিয়ে যেতে পারে, অথবা শিপকে টেম্পোরারিলি মিস অ্যালাইন্ড দেখাতে পারে। বাট মেরি সেলেস্টে দড়ির যে মার্ক আছে, সেখান থেকে দেখা যায় লাইফ বোটগুলো ইন্টেনশনালি লোয়ার্ড পজিশনে ছিল। রগ ওয়েভ একেই এক্সপ্লেন করতে পারে না। পরবর্তী যে ন্যাচারাল ফেনোমেনাকে সন্দেহ করা হয় বা ধারণা করা যেতে পারে যে এর কারণে হতে পারে, সেটা হচ্ছে কারেন্টস অ্যান্ড দ্য অ্যাজোরস হাই, দ্য ডেড কাম জোন। অ্যাজোরসে একটা জায়গা আছে, ভীষণ অদ্ভুত। নাবিকরা ওইটাকে বলতো দ্য কোয়াইট বেল্ট। এক জায়গা যেখানে বাতাস খুব কম, ঢেউ খুবই ছোট, শিপ অদ্ভুতভাবে ড্রিফট করে, খুবই ঘন কুয়াশা হয়, ভিজিবিলিটি একদমই কমে যায়, কম্পাস ইরেগুলার হয়ে যায়। ক্যাপ্টেন ব্রিক্স হয়তো দেখেছিলেন শিপ কোর্স ডেভিয়েশন হচ্ছে আর হোল্ডে পানি ঢুকছে। এই দুই মিলেই হয়তো তিনি ভেবেছিলেন শিপটা আনস্টেবল হয়ে যাচ্ছে। সো টেম্পোরারি ইভাকুয়েশন পসিবল, কিন্তু সায়েন্টিফিক প্রবলেম এখনও আছে। এগুলো কজ হতে পারে, বাট কোনোটাই কনক্লুসিভ না। তো এই সমস্ত ন্যাচারাল থিওরিগুলোকে বা ন্যাচারাল ফেনোমেনা সবগুলোকে আসলে রিজেক্ট করে দেওয়া হয়। তার পেছনে কারণ ছিল জাহাজের কোনো ক্ষতি নেই, সেলিং ক্যাপাবিলিটি একদমই ঠিক আছে, কোনো হেভি স্টর্ম ট্রেস নেই, কিংবা কোনো অ্যাবনর্মাল ওয়েদার রিপোর্ট নেই, এবং হোল্ডে পানি ডেঞ্জারাস মাত্রায় ছিল না। এগুলো ক্লু একসাথে বলে নেচার অ্যালোন couldn't force evacuation. Some extra fear was involved. আর ঠিক এখানেই ইনভেস্টিগেটররা প্রথমবার ভাবল হোল্ডের অ্যালকোহল ব্যারেলস, ভ্যাপার বিল্ড আপ, প্রেশার ওয়েভ। এটাই পরে প্রমাণে দাঁড়ায় মেরি সেলেস্টে সবচেয়ে ক্রেডিবল এক্সপ্লেনেশন। তাহলে কি সেই
ইনভিজিবল ডেঞ্জার ক্যাপ্টেন ব্রিগসকে জাহাজ ছেড়ে যেতে বাধ্য করেছিল? কিছু কি ভেতরে হয়েছিল যা হয়তো চোখে দেখা যায়নি কিন্তু কানে শোনা গিয়েছিল? ম্যারি সেলেস্টের কার্গোর ভেতরে ছিল 1701 ব্যারেল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল। এই অ্যালকোহল ছিল এক্সট্রিমলি ভোলাটাইল, মানে সামান্য চাপ বা তাপমাত্রার পরিবর্তন বা কর্কের ফাঁক থেকেও ভয়ানক ভেপার বের হতে পারে। এটাই ইনভেস্টিগেটররা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু পরে কেমিক্যাল এক্সপার্টসরা যখন ব্যারেল পরীক্ষা করলো তারা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য পেল। 9টি ব্যারেল ছিল রেড ওক দিয়ে তৈরি। রেড ওক পোরাস, মানে এর ভেতরে ভেপার সহজে বের হয়। অন্য সব ব্যারেল ছিল হোয়াইট ওক বা ভেপার লিক হতে দেয় না। 9টা রেড ওক ব্যারেলের কর্ক আধা খোলা থাকার মানে যাত্রার মধ্যে ভেপার এসকেপ শুরু হয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল ভেপার বাতাসের সঙ্গে মিশে গেলে একটা সুপার এক্সপ্লোসিভ ক্লাউড তৈরি করে। মাত্র একটা ছোট স্পার্ক অথবা কাঠের কোনো ফ্রিকশন অথবা ব্যারেল শিফটিং ইম্প্যাক্ট হলেই হ্যালুসিনেটরি বুম টাইপ সাউন্ড হয়। কিন্তু এই এক্সপ্লোশন ফায়ার সৃষ্টি করে না, এটা শুধু প্রেশার ওয়েভ, যেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা নয়েজ তৈরি করে। দুজন মডার্ন এক্সপ্লোসিভ এক্সপার্ট বলেছেন, such a blast would be loud, hot and terrifying, but leave no burn marks. অর্থাৎ মেরি সেলেস্টে বার্ন মার্ক নেই, কিন্তু ভেপার স্মেল পাওয়া গেছে এক্স্যাক্টলি ম্যাচিং। এবার ইনভেস্টিগেটররা কিছু একটা মেলাতে শুরু করলেন। তারা ধারণা করেন 25 নভেম্বর স্টর্মের পর শিপের মুভমেন্ট বাড়ে, ব্যারেল শিফটিং হয়, কর্কস হালকা লুজ হতে থাকে এবং ভেপার লিক শুরু হয়। একটা সময় প্রেশার বিল্ড আপ একদম ঘন হয়ে যায়। হঠাৎ একটা হিউজ হোম সাউন্ড হয়, একটা ফ্ল্যাশ ব্লাস্ট যা কেবিন পর্যন্ত ভয় ধরিয়ে দেয়, কিন্তু আগুন লাগায় না। ক্যাপ্টেন ব্রিগস ভাবলেন হোল এক্সপ্লোড হতে যাচ্ছে এবং আমাদের এখনই এই শিপ ত্যাগ করা উচিত। এই ব্লাস্ট ছিল শর্ট, হট, লাউড কিন্তু নন ড্যামেজিং। কিন্তু ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন সবাইকে তুলে নাও লাইফ বোটে, কিছু দূরে রো করে থাকা হবে। ভেপার স্যাটেল হলে জাহাজে সবাই আবার ফিরে আসবে। এজন্যই কেবিন ছিল গোছানো, কোনো স্ট্রাগলের চিহ্ন নেই। নেভিগেশন টুলস ছিল মিসিং, ক্যাপ্টেন এগুলো তার সাথে নিয়ে নিয়েছিলেন। হ্যাচ কভার লুজ করা ছিল, আর দড়িগুলোর এক ধরনের মার্ক পাওয়া যেগুলো গিয়েছিল, অর্থাৎ লাইফ বোট যেগুলো টাইট করে বাঁধা ছিল সেগুলো থেকে লাইফ বোট নেওয়ার সময় সেই দড়ির যে দাগগুলো পাওয়া গিয়েছিল। এবং ক্রিউ কমপ্লিটলি ফিরে আসার প্ল্যান করেছিল। সব এভিডেন্স মিলছে। দে ইন্টেন্ডেড টু কাম ব্যাক, বাট প্রকৃতি হয়তো তাদের আর ফিরে আসতে দেয়নি। মেরি সেলেস্টের সঙ্গে লাইফ বোট রশি দিয়ে বাঁধা ছিল। ওরা সামান্য দূরে ছিল এবং অপেক্ষা করছিল ভেপার সেটেলের জন্য। তারপর হঠাৎ হয়তো কোনো তীব্র বাতাস কিংবা অন্য কোনো কারণে দড়ি ছিঁড়ে যায়। ছোট লাইফ বোট আটলান্টিকের ঢেউয়ের বিরুদ্ধে কিছুই না, কোনো রেডিও নেই, কোনো সিগন্যাল নেই। ওরা হারিয়ে গেল সাগরের অনন্ত অন্ধকারে। মেরি সেলেস্ট এর ভেতরে ড্রিফট করতে করতে পৌঁছালো ডে গ্রেসিয়ার সামনে। এটাই এখন পর্যন্ত সবচেয়ে লজিক্যাল হিউম্যান এক্সপ্লেনেশন। প্যানিক থেকে না, রেশনাল সেফটি ডিসিশন থেকে ক্যাপ্টেন দলকে নামিয়েছিল। এক্সপ্লোশন হয়নি, এক্সপ্লোশনের ভয় হয়েছিল। আগুন লাগেনি, প্রেশার ব্লাস্ট হয়েছিল। অ্যাটাক হয়নি, নেচারের একটা স্মল চেইন রিয়াকশন হয়েছিল। সব কিছুই মিলে যায়। ওরা জাহাজ ছেড়েছিল মরার জন্য নয়, বাঁচার জন্য। কিন্তু আটলান্টিক সবসময় ফেয়ার না। একটা দড়ি ছিঁড়ে যাওয়াই অনেক সময় মানুষের ডেস্টিনি সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। এর বাইরেও আরও কিছু সুপার ন্যাচারাল থিওরি তৈরি হয়েছিল।
যখন সায়েন্স উত্তর দিতে পারে না, মানুষ অন্যদিকে তাকায়। 1000 বছর ধরে সমুদ্রকে মানুষ শুধু পথ নয়, একটা জীবন্ত শক্তি হিসেবে দেখেছে। আটলান্টিক, বিশেষ করে অ্যাজোরসের কাছে নাবিকরা একে বলতো দ্য সি অফ হুইসপার্স, একটা জায়গা যেখানে নাকি রাতের পানির ওপর ভাসে অদ্ভুত আলো, বিভিন্ন শেপের ছায়া, আর শোনা যায় ফিসফিসানি। সেই একই জায়গায় মেরি সেলেস্টকে ড্রিফট করতে দেখা যায়। সুপারন্যাচারাল থিওরিগুলোর ভিতর প্রথম যে থিওরিটা অনেক বেশি পপুলার ছিল সেটা হচ্ছে দ্য ওশান স্পিরিট, কল অফ দ্য ডিপ। পুরনো নাবিকদের মধ্যে একটা কথা প্রচলিত ছিল, কখনো কখনো সমুদ্র কিছু মানুষকে ডাকে। কে যেন ডাকে, পানি থেকে, কুয়াশা থেকে, অচেনা কোনো দিক থেকে। তদন্তকারীদের একজন লিখেছিলেন, when the crew quarters were opened, the air felt strange, as if someone had left just seconds before. এই কথাটা পরবর্তীতে রিউমার হয়ে ছড়ায়, সমুদ্র হয়তো তাদের ডেকে নিয়েছে। আরেকটা খুবই আশ্চর্যজনক কোইন্সিডেন্স হলো, মেরি সেলেস্ট যেই দিন পাওয়া গেল সেদিন নাকি অ্যাজোরস এলাকায় খুব ঘন কুয়াশা হঠাৎ উধাও হয়ে যেত এবং আবার ফিরে আসত। অনেক নাবিকেরা বিশ্বাস করত কুয়াশা যদি বাতাসের বিপরীতে যায় তাহলে সমুদ্রের বিভিন্ন স্পিরিট হাঁটাহাঁটি করছে। পরবর্তী যে সুপারন্যাচারাল থিওরিটা পপুলার হয়েছিল বা ধারণা করা হচ্ছিল সেটি ছিল দ্য ফ্যান্টম ক্রিউ থিওরি। কিছু ম্যারিটাইম ফোকলোর বলে কিছু জাহাজে ডেড সেইলারদের স্পিরিট নাকি আটকে থাকে, যারা মারা যায় অপমানে, ভুলে যাওয়া যন্ত্রণায় অথবা অসমাপ্ত কাজের জন্য। আর আজবভাবে মেরি সেলেস্টের আগের ক্যাপ্টেন যাত্রার সময় মারা গিয়েছিলেন একটি মিস্ট্রিয়াস ফিভারে। লোকজন বলতো জাহাজটা ভাগার করা, যেখানে মৃত্যু লেগে থাকে। ডেই গ্রেশিয়ার এক নাবিক নাকি বলেছিলেন জাহাজে ওঠার সময় তিনি ঘাড়ের কাছে এক ধরনের ঠান্ডা নিঃশ্বাস অনুভব করেছেন। পরবর্তী থিওরিটা হলো দ্য ডেভিলস ব্রেথ, আ ম্যারিটাইম কার্স। আটলান্টিকের কিছু অংশ নিয়ে পূর্বের নাবিকরা বিশ্বাস করত যেখানে জাহাজের ওপর দিয়ে ঠান্ডা শুকনো বায়ু নেমে আসে অদ্ভুত আচরণে, ওই বায়ুকে তারা বলতো দ্য ডেভিলস ব্রেথ। এই বাতাস নাকি মানুষকে হিপনোসিসের মতো একটা সিঙ্গেল ডিরেকশনে টেনে নিয়ে যায়, যেন কারো নির্দেশে চলছে। কিন্তু ম্যারিটাইম স্কলার্সরা মজা করে লিখেছেন মেরি সেলেস্টের ক্রু হয়তো একসাথে ওয়াকড অফ দ্য শিপ, যেন কারো ডাক শুনে তারা হেঁটে চলে গিয়েছে। আরও একটা সুপারন্যাচারাল থিওরি হলো দ্য গোস্ট শিপ কার্স। আরেকটা কথা, যে জাহাজকে একবার মানুষের গল্পে গোস্ট শিপ বলা হয়ে যায়, মানুষ তার আগের ইতিহাসও খুঁজতে শুরু করে। মেরি সেলেস্টের আগের নাম ছিল অ্যামাজন 1 এবং অ্যামাজনের ইতিহাস অদ্ভুতভাবে দুঃখজনক। প্রথম ক্যাপ্টেন যাত্রার আগেই মারা যান। প্রথম ভয়েজে জাহাজ কোস্টাল ড্যামেজ খায়, পরবর্তী ওনাররা আর্থিকভাবে নষ্ট হয়ে যায় এবং শেষ ওনার এতে বিক্রি করেন, এটাকে ব্যাড লাক শিপ হিসেবে ধরে নিয়ে। এটা শুনে অনেকে বলেছে মেবি দ্য শিপ ওয়ান্টেড টু বি অ্যালোন অ্যাগেইন। ফ্যাক্টসগুলো সায়েন্স দিয়ে এক্সপ্লেন করা হয়তো যায় না, কিন্তু মিস্ট্রিকে গভীরভাবে নাড়া দিয়ে যায় ঠিকই। আরেকটা খুবই জনপ্রিয় রিউমার ছিল মেরি সেলেস্টের কেউ লাফ দেয়নি, তারা ফলো করেছিল। অ্যাজোরসের জেলেদের মধ্যে একটা গল্প আছে, কখনো কখনো পানির ওপর ছায়াগুলো লম্বালম্বিভাবে মুভ করে, বাতাসের দিকে না গিয়ে বাতাসের বিপরীতে। সেদিন মেরি সেলেস্টের লাস্ট লকড পজিশনের কাছে বলা হয় জেলেরা দেখেছিল কিছু মুভিং শ্যাডো পানির উপর। এটা অবশ্যই রিউমার, কিন্তু যখন একটি জাহাজ সম্পূর্ণ ইনট্যাক্ট
কোনো ফাইট সাইন নেই, কোনো স্ট্রাগল নেই, সব প্ল্যান করা অবস্থায় ত্যাগ করা হয়েছে আর সবাই একসাথে নিখোঁজ, তখন সুপার ন্যাচারাল থিওরি একটা জায়গা নিতেই পারে। বিজ্ঞান হয়তো গল্পের এক পাশ ব্যাখ্যা দেয়, কিন্তু সমুদ্র সব গল্পই নিজের মতো লেখে। ম্যারি সেলেস্টের ক্রিউয়ের সাথে কি হয়েছিল তার সত্য নিয়ে আজও কেউ নিশ্চিত নন। মেবি তার কোনো এক্সপ্লোশনের ভয় পেয়েছিল, হয়তোবা প্রকৃতি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, অথবা হয়তো তারা কোনো কিছু ফলো করছিল, যেটা হয়তো তারা দেখতে পায়নি। ম্যারি সেলেস্টের রহস্য শুধু সমুদ্রে জন্মায়নি, এর দ্বিতীয় জন্ম হয়েছিল মানুষের কল্পনায়। ম্যারি সেলেস্টকে প্রথম আবিষ্কারের পর যারা এটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছিলেন তারা কিন্তু কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সি নয়, বরং নিউজ পেপারগুলো। 1872 সালের পর ইউরোপ আর আমেরিকার পত্রিকাগুলো এই ঘটনাকে সেন্সেশনালাইজ করতে লাগলো। ফেক ইন্টারভিউ, ফেক মিস্ট্রি ক্লু, ফেক কনফেশন, একটা ডকুমেন্টারি স্টোরি সেটা ঘুরে গেল একটা আরবান লেজেন্ডে। প্রেস একটা মনস্টার ক্রিয়েট করলো। সাংবাদিকরা বুঝে গিয়েছিল দ্য মোর বিজায়ার দ্য স্টোরি দ্য মোর কপিজ সোল্ড, তাই তারা বানালো গোস্ট ক্রিউ, সি মনস্টার অ্যাটাকস, ক্যাপ্টেন ব্রিগস তার নিজের ক্রুকে হত্যা করেছে, ডে গ্রেসিয়া ক্রু এই শিপটাকে হাইজ্যাক করেছে, এরকম আরো অনেক কিছু। এগুলো কোনো হিস্ট্রিক্যাল ডকুমেন্টে নেই, কিন্তু প্রেস এগুলোকে ছাপতে থাকলো, কারণ মিস্ট্রি মানেই মানি। এই সেন্সেশনালিজমেই ম্যারি সেলেস্টকে গোটা বিশ্বের সবচেয়ে বিখ্যাত গোস্ট শিপ বানিয়েছে। প্রেস কতটা ভয়ঙ্কর জায়গা নিয়েছিল তার একটা উদাহরণ হচ্ছে ডে গ্রেসিয়ার ক্যাপ্টেন ডেভিড মোরহাউস। তিনি ছিলেন ক্যাপ্টেন ব্রিক্সের বন্ধু, কিন্তু প্রেসে রিউমার উঠল মোরহাউসই ম্যারি সেলেস্টকে ক্যাপচার করেছে এবং থিওরিতে তুলে ধরা হলো তিনি ব্যারেল চুরি করেছেন, ক্রিউ হত্যা করেছেন, জাহাজ দখল করে সালভেজ ক্লেইম করতে চেয়েছেন কারণ তিনি ফিনান্সিয়াল প্রবলেমে ছিলেন। কিন্তু আদালতে ফরেন্সিক এভিডেন্স বলল সব থিওরি ননসেন্স। মোরহাউস নীরব, তিনি বলেছিলেন আজ যদি ব্রিক্স বেঁচে থাকতো তাহলে আমি যা বলছি সেও তাই বলতো। উই ডিড নাথিং বাট সেভ এ শিপ। শেষে তদন্তকারীরা বললেন ডে গ্রেসিয়া ক্রু ছিলেন হিরোইক, তারা যদি মেরি সেলেস্টকে না উদ্ধার করত জাহাজটা আটলান্টিকে হারিয়ে যেত। কিন্তু প্রেস মোরহাউসকে ভিলেন বানিয়ে দিল। মজার বিষয় 1924 সালে একজন পুরনো নাবিক দাবি করল তিনি সত্য জানেন। তিনি শুনেছিলেন যে সেখানে পাইরেটরা অ্যাটাক করেছিল, কিন্তু পরে প্রমাণ হলো লোকটি মানসিক রোগে ভুগছিল। আর কোনো এভিডেন্স নেই। ফেক কনফেশন তৈরির এটা ছিল অনেকগুলোর একটি। মেরি সেলেস্ট যত পুরনো হয়েছে তত বেশি মিথে ঢেকে গেছে। উনিশশো 30-40 সালের মাঝে কিছু সেলফ প্রক্লেমড সাইকিক বলেছিল তারা শিপস অরা অনুভব করছে, তারা ক্যাপ্টেন্সের লাস্ট স্ক্রিম শুনতে পেয়েছে, তারা স্পিরিচুয়াল এনার্জি ধরতে পারছে। কিন্তু একজন সাইকিক ডকুমেন্টারিতে বলেছিল দ্য ক্রিউ ডিডন্ট জাম্প, দে ওয়্যার পুলড। এগুলো পিওর ফিকশন, কিন্তু হরর কমিউনিটিতে আজও গল্পগুলো বেঁচে আছে। তো সব মিলিয়ে যেটা আমরা বুঝতে পারি মিস্ট্রি ওয়াজ মোস্টলি ম্যানমেড। 2000 সালের পর বেশ কিছু ম্যারিটাইম হিস্ট্রিয়ান সব ডকুমেন্ট, লগবুক, কোর্ট ট্রান্সক্রিপ্ট, শিপ রেকর্ড, ইন্স্যুরেন্স পেপারস, ওয়েদার রিপোর্টস সব রিভিউ করে বলেছে মেরি সেলেস্টকে যতটা রহস্য বানানো হয়েছে তার অর্ধেকই সাংবাদিক ও রটনার তৈরি। হিস্ট্রিক্যাল অপিনিয়ন শেষ পর্যন্ত যে কনক্লুশন এসছে তা হলো জাহাজ অ্যাবান্ডন করা হয়েছিল,
ক্যাপ্টেন রিটার্ন করার প্ল্যান করেছিলেন, দড়ি ছিঁড়ে গিয়েছিল, লাইফ বোট হারিয়ে গিয়েছিল, ক্রিউ সমুদ্রে ডুবে গিয়েছিল। কিন্তু ম্যারি সেলেস্টের ঝড়ের মতো মানুষও একটা ঝড় তৈরি করেছিল, সেটা হচ্ছে রিউমারের ঝড়। ম্যারি সেলেস্টের রহস্য সমুদ্র বানিয়েছে, কিন্তু তার অর্ধেক আমরা বানিয়েছি কল্পনায়। যদি সত্য খোঁজা হয় বিজ্ঞান ডিরেকশন দেখায়, আর যদি গল্প খোঁজা হয় প্রেস ডিরেকশন দেখায়। আমরা আমাদের আজকের এপিসোড শেষ করব, বাট শেষ প্রান্তে আমরা একবারে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব আসলে কি হয়েছিল। এখন আমরা সময়কে আবার একটু পেছনে টেনে নেব। 1872 সালের শেষ সপ্তাহ, ম্যারি সেলেস্টের ডেকে, যখন সব কিছু ছিল স্বাভাবিক, স্টেডি, আর তারপর ক্রমে ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। জাহাজ অ্যাজোর্সের দিকে এগিয়ে যাচ্ছে। আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়ে ওঠে। ব্যারেলগুলো নিচে শিফট হতে শুরু করে। মেটাল এজে ঠক ঠক শব্দ ওঠে হোল্ডে। ক্যাপ্টেন ব্রিক্স হোল্ড চেক করতে পাঠান ক্রিউকে। সেখানে তারা দেখে কিছু ব্যারেলের কর্ক লুজ। ব্যাপারে ভরা স্ট্রং শার্প স্মেল। ব্যারেলগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, কিন্তু এখনো প্যানিক নেই। ক্যাপ্টেন লগ বুকে লিখলেন, শিপ রোলিং, কার্গো আনসেটেলড। এই লাইনটাই তার শেষ পাওয়া লেখা। নাইট ওয়াচের সময় ব্যারেলের ফ্রিকশন বাড়তে থাকে। ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল ভ্যাপার হোল্ডের গরম বাতাসে মিক্স হয়ে একটা এক্সপ্লোসিভ পকেট তৈরি করতে থাকে। ক্যাপ্টেন ব্রিক্স জানতেন এই ভ্যাপার অল্প স্পার্কে ফায়ারবল তৈরি না করলেও একটা ম্যাসিভ বুম তৈরি করে, শিপের ভেতর ভয়াবহ শক ওয়েভ তৈরি করতে পারে। এই সময় শিপের হ্যাচ কভার লুজ করা হয় বাতাস বের হতে দেওয়ার জন্য। এটা একটা সায়েন্টিফিক প্রিকশন। মার্কেট প্লেসে পরবর্তী সেঞ্চুরিতে এক্সাক্ট সেম মেথড রিকমেন্ড করা হয়েছিল। নভেম্বর 25 সকালবেলা। তারপর হঠাৎ ব্যারেলের শিফটিং, ভ্যাপার রাইজিং এর পরপরই একটা তীব্র ভয়ঙ্কর নন বার্নিং এক্সপ্লোশনের আওয়াজ হয়। এই ব্লাস্টটা ছিল খুবই ছোট, হট এবং লাউড, কিন্তু ফায়ার সৃষ্টি করে না। এটা ছিল প্রেশার ওয়েভ এক্সপ্লোশন, যা একটা কেমিক্যাল বুম যা কাঠকে ঝাঁকিয়ে দেয়, কিন্তু বার্ন করার মতো মার্ক ফেলে না। হোল্ডের কাছে ক্রুরা প্যানিক নয়, লাইফ প্রিজার্ভেশন মুডে চলে যায়। ক্যাপ্টেন ব্রিক্স বুঝলেন এর পরের ব্লাস্টটা রিয়েল হতে পারে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, ইভাকুয়েট টেম্পোরারিলি, ওয়েট অফ শিপ, রিটার্ন ওয়েন সেফ। এটা একটা ইমার্জেন্সি প্রটোকল ছিল। নভেম্বর 25 সকাল 9টা নাগাদ ইভাকুয়েশন শুরু হয়। পুরো ইভাকুয়েশন প্রসেস ছিল ডিসিপ্লিন। ক্যাপ্টেন নেভিগেশন টুল নিলেন, শিপের লক সিল করলেন, ক্রিউরা এসেনশিয়াল আইটেমগুলো নিয়ে নিল, লাইফ বোট লোয়ার্ড করা হলো, দড়িগুলো ব্যবহার করা হলো যাতে এই লাইফ বোটগুলো জাহাজের সঙ্গে বেঁধে রাখা যায়। এটা কোনো প্যানিক ইভাকুয়েশন নয়, এটা একটা পরিপূর্ণ প্ল্যান্ড রিটার্ন ইভাকুয়েশন। এর জন্যই কেবিন ছিল পরিষ্কার, ক্রুয়ের বাঙ্ক ছিল আনটাচড, গ্যালি ছিল ক্লিন এবং কোনো স্ট্রাগল মার্ক কিংবা রক্ত বা কোনো কিছু ছিল না। সর্বশেষ ধাপটা ছিল 10 জন লাইফ বোটে ওঠে মেরি সেলেস্টের সামনে। ক্যাপ্টেন ব্রিক্স ডিসিশন নিলেন তারা এখনকার মতো সেফ এবং তারা এখন এখানে অপেক্ষা করবে, তারপর তারা ব্যাক করবে। তারা সামান্য ডিস্টেন্সে ছিল, ঝড় শান্ত হয়েছিল, আকাশ পরিষ্কার, সব কিছুই মনে হচ্ছিল ঠিক হয়ে যাচ্ছে। এবং তখন হঠাৎ একটা বিশাল বাতাস আসে, অথবা শিপ কোনো সাডেন রোল করে ওঠে, দড়িকে এক্সট্রিম টেনশনে নিয়ে যায়,
এবং দড়ি ছিঁড়ে যায়। এই কয়েক সেকেন্ডেই মেরি সেলেস্টের সঙ্গে তাদের একমাত্র কানেকশন ভ্যানিশ হয়ে যায়। লাইফ বোটগুলো ছোট, ওভারলোডেড, আনপাওয়ার্ড এবং মাঝ সমুদ্রে কোনো কমিউনিকেশন নেই। মেরি সেলেস্ট ড্রিফট করে অন্যদিকে, লাইফ বোট ড্রিফট করে অপোজিট ডিরেকশনে। তারা আর কখনোই জাহাজে ফিরতে পারে না। একটা লাইফ বোট আটলান্টিকের মাঝে আসলে কতক্ষণই বা সার্ভাইভ করতে পারে? কয়েক ঘন্টা, হয়তোবা কয়েক দিন। তারপর ডিহাইড্রেশন, রোদ, তীব্র সূর্যের তীব্রতা, রাতের ঢেউ, সব মিলিয়ে অ্যাজোর্সের কাছে যেই আনপ্রেডিক্টেবল ঢেউ রোটেশন করে, একটা ছোট নৌকা কয়েক ঘন্টাতেই চিরতরে হারিয়ে যেতে পারে। ওরা মারা যায় পানিতে কিংবা তৃষ্ণায়, এক্সশনে। কোনো বডি খুঁজে পাওয়া যায়নি এবং এই অঞ্চলে এটাই স্বাভাবিক। মেরি সেলেস্টের রহস্য কোনো সুপার ন্যাচারাল কিছু নয়, এটা কোনো ক্রাইম নয়, এটা কোনো কনস্পিরেসি নয়। এটা মানুষের একটা সমুদ্রের সাথে মিশে যাওয়া এক ট্র্যাজেডির গল্প। সৃষ্টি ছিলাম আপনাদের সাথে আজকের অলৌকিকের আজকের এই এপিসোডে, যেখানে আমরা ঠিক সত্যটাকে ধরে ফেলি কিংবা ফেলি না, কিন্তু মিস্ট্রির যে সৌন্দর্য, যে অন্ধকারের ভেতর লুকিয়ে থাকে, সেটাকে ধরার চেষ্টা করি। আজকের এপিসোড ছিল একটা গোস্ট শিপের গল্প, যেটা আসলে গোস্ট না, বরং মানুষের সবচেয়ে কাছের ভয়, আশা, ভুল আর বিশ্বাসের গল্প নিয়ে গড়ে ওঠে। আগামী এপিসোডে আসছে আরেকটা রহস্য, আরেকটা অন্ধকার, আরেকটা যাত্রা।